ঝিনাইদহের সাবেক এমপি নায়েব জোয়ারদার রিমান্ডে। আশুলিয়ায় লাশ পোড়ানোয় সম্পৃক্ত পুলিশ গ্রেফতার। ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধস, 2 পরিবারের 6 জনের মৃত্যু। ডিম, মুরগি, মাছের বাজার চড়া, সিন্ডিকেট ও চাঁদাবাজিকে দায় বিক্রেতাদের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। গ্রেফতার ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গতরাতে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করে র্যাব। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলে সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র্যাব। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুলিবিদ্ধ 6 জনের মরদেহ গুনে গুনে ভ্যানে তোলার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেনকে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তেও উঠে আসে এই ঘটনায় সম্পৃক্ত ছিলেন আরাফাত। বিষয়টি প্রকাশ্যে আসাতেই আত্মগোপনে চলে যান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বরিশাল। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন আরাফাত হোসেন। কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিক্কুল ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ধসের ঘটনা ঘটে। দক্ষিণ ডিক্কুল এলাকায় রাতে পাহাড় ধসে মা ও 2 মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে কক্সবাজারের উখিয়ায় 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এই সময়টিতে 3টি বসতঘর ধসে পড়ে। স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি, প্রতিবেশী মানুষ ডাকি, ইতারা অন্যরকম টানে টুনি বাইরে গেছি। গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ না থাকায় চড়া ডিম, মুরগি এবং মাছের দামও। দাম বাড়ার কারণ হিসেবে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজিকে দায়ী করছেন বিক্রেতারা। বাজার ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজধানীর কারওয়ান বাজার নানা ধরনের সবজিতে দোকান ভরপুর থাকলেও দামে নেই স্বস্তি। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব সবজির দাম। করলা আছে 60 থেকে 70 টাকা, কাঁকরোল আছে মনে করেন 70 থেকে 80 টাকা, 60 টাকার মতো বেচা আছে। টমেটো নিচের দাম 120 টাকা, আর এটা 140 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামটা একটু বৃদ্ধি পাইছে। যেরকম গতকালকেও আমি 140 টাকা কাঁচামরিচ কিনছি, আমি 160 টাকা কিংবা 180 টাকা বিক্রি করছি। আজকে আমি কাঁচামরিচ কিনছি 180 টাকা, আমি 200 টাকা 220 টাকা বিক্রি করতেছি। ধনিয়া পাতা যেরকম গতকালকে কিনছিলাম 250 টাকা কেজি, আমি 240 টাকা 300 টাকা বিক্রি করছি। আর আজকে কিনছি 300 টাকা কেজি, তাইলে অবশ্যই 320 টাকা 340 টাকা বিক্রি করতে হবে। আজকে একটু দাম অনেকটা বেশি, 10 টাকা কেজিতে, 5 টাকা কেজিতে একটু বেশি দাম আজকে বোঝা যাচ্ছে। পাইকারি বাজারে হয়তো একটা প্রভাব আছে, একেবারে পুরোপুরি মিথ্যা কথা বলবো না। পাশাপাশি এরাও নিজেরা প্রফিটটা বেশি করে একটু, মানে যেহেতু এতদিন নিয়ন্ত্রণহীন ছিল, তো এখন নতুন যারা নিয়ন্ত্রণ করতেছেন ওনারা তো আর একটু মনিটরিং করেন। আশা করি এটা রেটটা কমে যাবে। অপেক্ষাকৃত দাম অনেক বেশি মনে হচ্ছে। বর্তমান বাজারে টমেটো, গাজর, শসা এই 2-3 দাম একটু বেশি। আর অন্য যে সবজিগুলো আছে 40 থেকে 45-50 টাকার ভিতরে পাওয়া যায়। ভেন্ডি আছে 40 থেকে 45 টাকা কেজি, পটল আছে 40 থেকে 45 টাকা কেজি, ঝিঙ্গা 50 থেকে 60 টাকা কেজি, শসা আছে 50 টাকা কেজি।
সরবরাহ কম থাকার অজুহাতে ইলিশের পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। 1 কেজি ওজন বিক্রি করছি 1500-1600 টাকা, আজকে পাইকারি কিনে আনছি 1720 টাকা। কেজিতে 100 টাকা বড় মাছের, কেজিতে 100 টাকা বাড়ছে, আর ছোট মাছের কেজিতে 50 টাকা বাড়ছে। চাষের দাম আগে দাম বাড়ে না, দেশি মাছটা এটা চাহিদা বেশি, মাছটা কম, দামটা একটু বেশি। বেশি বৃদ্ধি হয়েছে এটা বলা যাচ্ছে না, আমরা মনে হচ্ছে যে আগের মধ্যে একটু হয়তো বেশি হয়েছে। ডিম ও মুরগির বাজার আগের মতনই চড়া, খাসি এবং গরুর মাংস স্থিতিশীল। এই সপ্তাহে ক্রেতা নাই, গত সপ্তাহ তো যাও কম বেশ আছিল, এই সপ্তাহ নাই। যেহেতু আমরা 750 টাকা বেচতেছি গরুর গোস্ত, ধরেন ক্রেতা নাই 10-20 টাকা কমেও বেচে ফেলছি। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 170 টাকা কেজি, পাকিস্তানি সোনালিটা বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা কেজি, দেশি মুরগি 500 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 320 টাকা কেজি। সব মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। আলু, পেঁয়াজ, রসুন, আদার দামও গেল সপ্তাহের মতন। চালের দামেও নেই কোনো পরিবর্তন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পাপনের পাপে রীতিমতো ধ্বংস ক্রিকেটের মেরুদণ্ড, অব্যবস্থাপনার প্রভাব পড়ে টিম পারফরমেন্সেও। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় 25 থেকে 30টি গাড়ি থামিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। এ সময় তারা পথচারী গাড়ি চালকদের কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। গুরুতর আহত কয়েকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ SM জাবিদ হাসান জানান, ডাকাতদের ধরতে পুলিশি অভিযান চলছে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর CV আনন্দ বোস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা তুলে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন গভর্নর। এতে বলেন, বয়কট মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্মে একসঙ্গে থাকব না। রাজভবনের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও তা করা হয়নি বলেও আক্ষেপ করেন CV বোস। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজ্যপালের এই বক্তব্যের পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হলো। যদিও আনন্দ বোসের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কুণাল ঘোষ। বলেছেন, রাজ্যপাল সাংবিধানিকভাবে ওই চেয়ারে বসে এ কথা বলতে পারেন না। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কামলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান রিপাবলিকান এই প্রার্থী। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না। প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেওয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। গত মঙ্গলবার তাঁর সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হয়। আর এই বিতর্কের পরপরই কামলার প্রচার শিবির জানায়, অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবারও বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কামলা। ট্রাম্পও বলেছিলেন প্রস্তুত তিনি। তবে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করে বসেন, উগ্র বামপন্থী কামলা হ্যারিসের বিরুদ্ধে তিনিই জিতেছেন। যদিও CNN এর জরিপ বলছে বিতর্কে কামলার পয়েন্ট 63 আর ট্রাম্পের 37। খেলার সংবাদ। নাজমুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুকুটহীন সম্রাট। ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছে তাই করেছেন। বেশিরভাগ পদেই বসিয়েছেন নিজের পছন্দের লোক। পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড।
ক্ষমতার পালাবদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম। সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনার প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরম্যান্সেও। আকাশুজ্জামানের রিপোর্ট। 2012 সাল বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। এক বসাতেই 12 বছর পার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে আইসিসি ও এসিসির লভ্যাংশ থেকে, বাকিটা সিরিজ আয়োজন ও টিভি সত্ত্ব। তাহলে পাপন ও তার অনুসারীরা করেছেনটা কি? এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড? সবশেষ বাজেটে দেখা যায় কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও বিপিএল পরিচালনায়। সময় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরে বিপিএল, সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল সেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যেতে। আমার মনে হয় পুরো ওভারঅল আপনি যদি সিনারিও দেখেন 12-14 বছরে আমার মনে হয় যে খুব একটা বেশি আমরা ডেভেলপ করি নাই। উন্নয়ন তো হয়নি, উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট। 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা, সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে অব্যবস্থাপনা। বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না, ক্রিকেট লিগ হয় না, রিয়েলিগেশন লিগ হয় না, এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ, নতুন নতুন মাঠ তৈরি করা, সেই জায়গাগুলোও কিন্তু আমার মনে হয় প্রসারিত হয় নাই। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি ফি 1 লাফে হয়েছে 5 লাখ। দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব। আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করতো। ন্যাশনাল টিমে প্লেয়ার খেলতো আমাদের এখানে 4 থেকে 5 জন, কোনো সময় 3 জন। আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায়, এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। টেস্ট ভেন্যু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না বহু বছর। সাম্রাজ্য চালাতে কাউন্সিলরশিপেও দুর্নীতি করেছেন পাপন। বার্ষিক সাধারণ সভাগুলো ছিল সদস্যদের দামি উপহার পাওয়ার অনুষ্ঠান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব জোয়ারদার রিমান্ডে, আশুলিয়ায় লাশ পোড়ানোয় সম্পৃক্ত পুলিশ গ্রেফতার। ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধস, 2 পরিবারের 6 জনের মৃত্যু। ডিম, মুরগি, মাছের বাজার চড়া, সিন্ডিকেট ও চাঁদাবাজিকে দায় বিক্রেতাদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।